বদর 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 বইলা মাঝি, নাও খানা দাও ছাড়ি, অকুল দরিয়ায় দিব পারি। শুনো মাগো বনবিবি, অধম তোর ছাওয়ালে, গত বছর পুতেরে মোর বাঘে খাওয়াইলে। এই বছরে ভালোয় ভালোয়, এই বছরে ভালোয় ভালোয়, ফিরতে যেন পারি, অকুল দরিয়ায় দিব পারি। সেই রকম ব্যাপারটা হয় আর কি। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের মফস্বলের লোকজনের, গ্রামের লোকজনের এই একটা সমস্যা, আমাদের শিক্ষার ঘাটতি কিন্তু কোথাও না কোথাও একটু থেকেই যায়। এই জায়গাটাই আমরা যে গানের শুরুটা যেখান থেকে শুরু করেছিলাম, যে বাংলা গানের একাল আর সেকাল, তাহলে কি সেকালের সাথে একালের এই যে ডিফারেন্টটা তৈরি হয়েছে? দেখো, তুমি প্রথম বললে যে আমি তবলা, হারমোনিয়াম, পারকাশন। আমরা এখনও বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখতে পাই হেমন্ত মুখার্জি, মান্না দে, তারা কিন্তু আজও অনেক বড় বড় অনুষ্ঠান দেখি তাদের, তারা কিন্তু সেই সময় শেষ দিন পর্যন্ত তারা কিন্তু তাদের অনুষ্ঠানে সেই তবলা, হারমোনিয়াম, পারকাশন, একটা হাওয়াইন গিটার, হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডটা কিন্তু নয় না, কারণ তারা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার উপরে বা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের উপরে তাদের কিন্তু খুব ফেট ছিল না, না, মানে তাদের কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র ছিল। তাহলে কিন্তু এইখান থেকে দেখো, এই যে বললাম একাল আর সেকাল, 1 মাস 2 মাস শিখে সে মঞ্চে উঠলে গানের মানটা কোথায় যাবে? হ্যাঁ, হচ্ছেও সেটাই। ফলে তার জন্য কি, এই কারণেই কি আজকে তোমার বৌদি গান, আজকে মালতী, আজকে বৌদি, আজকে টুম্পা, এই সমস্ত গান উঠছে? এইগুলো অনেক সহজ সহজ। আরেকটা ওই যে কথা বললাম, মানে সমাজ, আমাদের সমাজ অধঃপতনের দিকেই যাচ্ছে, যেই কারণে এই গানগুলো লোকে শুনছে। অধঃপতনটা কেন হচ্ছে তোমার কি মনে হয়? কেন হচ্ছে বলতে, সামাজিক জীবনযাত্রা সবকিছুই তো আমাদের এখন অন্যরকম না। তা এর জন্য কি শুধু মানে তোমার এর ফলশ্রুতি গান, না এই অধঃপতনের সাথে গানটাও জড়িয়ে? কোনটা? সব কিছুরই একটা অধঃপতন হচ্ছে, সাথে গানটাও জড়িত। এটাকে তুমি অধঃপতন বলবে নাকি গতি বলবে? আমি অধঃপতনই বলবো, আমি গতি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কোনো। কারণ দেখো, গতির সঙ্গে পরিবর্তন হচ্ছে। তুমি খুব ভালো করে দেখো, আমি একটু ছোট্ট পরিসংখ্যান দিই তোমায়। 1914 সালে প্রথম পুজোর গান বের হয়, তুমিও জানো এটা। 14 সালে বের হয়, যেখানে C.R. দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস, তার বোন কমলা দাস, তিনি প্রথম গান করেন, কিন্তু এটা একটা বড় বিষয়। তারপরে ক্রমান্বয়ে তখন ওই যে রেকর্ড, একটা করে গানের রেকর্ড, তারপর আস্তে 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 S.D. বর্মন, কানাকেষ্ট অর্থাৎ কৃষ্ণবাবু, কৃষ্ণচন্দ্র দে, মান্নাদের কাকা এলেন, তারপরে তোমার S.D. বর্মন এলেন, K.L. সাইগাল, তারপরে 1949 সালে হেমন্ত মুখার্জি। দেখো, তখনও পর্যন্ত গোল্ড রেকর্ড, হ্যাঁ আমিও দেখেছি, কম গতিতে কিন্তু এগোচ্ছিল। 1914 থেকে 80-র দশকে ক্যাসেট আসে প্রথম। হ্যাঁ, আমরা ক্যাসেটের জন্মে, 80-র দশকে ক্যাসেট আসে, কারণ আমি নিজেও গোল্ড রেকর্ড বাজিয়েছি। হ্যাঁ, আমাদের বাড়িতেও এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে। এইবার তোমার ওই যে ক্যাসেট এলো, সেই 80-র দশকের ক্যাসেটের পরেই 88 নাগাদ, 88-90 নাগাদ সেটা কনভার্ট হয়ে গেল কম্প্যাক্ট ডিস্কে। আমার মনে হয় তারও পরে, না 90-এর দশক থেকে শুরু হয়, ওই 88-90 পরপরই থেকে কম্প্যাক্ট ডিস্ক। একটা ডিস্কে 4টে গান আছে, 200 টাকা 250 টাকা দামটা অনেক বেশি। সিডি নাই, কম্প্যাক্ট ডিস্ক। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু কম্প্যাক্ট ডিস্ক চালানোর একটা সমস্যা ছিল তখন, সেটা হচ্ছে যে সাধারণ সিডি বা ডিভিডিতে চালানো খুব চাপ ছিল। আচ্ছা আচ্ছা। তখন কম্পিউটার 90, উইন্ডোজ 95, আচ্ছা আচ্ছা, আমল 97 দীর্ঘদিন চলেছে। 95-এ যারা যারা তারা কিছু চালালো, মার্কেট হলো না। এরপরে এইবার এলো সিডির জামানা। হ্যাঁ, 2000 সাল নাগাদ। একদম একদম।
এই চলতে চলতে 97 এলো, তখন ওই একটা দুটো কম্প্যাক্ট ডিস্ক, বিরাট ব্যাপার, বাড়িতে একটা কম্প্যাক্ট ডিস্ক। বলা হলো যে আমরা যে টেপে 22 গান শুনেছি তার থেকে 100 গুণ হাই কোয়ালিটির, সত্যি তাই এলো। হ্যাঁ, সেটা সিডিও এসে গেল। দেখো এই যে দেখো, তাহলে ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, সিডি, ডিভিডি, চিপস, এ কিন্তু মাত্রই 20-25 বছরের মধ্যে। একদম। দেখো পুজোর গান প্রথম 2014 সাল থেকে সেইটা চেঞ্জ হতে লেগে গেল 1914 সাল থেকে তোমার 80 পর্যন্ত কিন্তু ওই বড় চালানো হলো। তারপরে কিন্তু এতগুলো বছর রেকর্ড প্লেয়ার থেকে টেপে এলো। আর সে 80-র দশকে সম্ভবত 88টা সেরকম সময় ক্যাসেট আসে, সম্ভবত 80-র দশক আর কি, আমার জন্ম হয়েছে সবে সবে। সেই থেকে এই যে 25-এর মধ্যে, 2025-এর মধ্যে দেখো সেটা চিপে চলে গেল আজকে। হ্যাঁ, এই যে গতির সঙ্গে কিন্তু আমরা দৌড়াচ্ছি, চিপে না গিয়ে তুমি মোবাইলে চলে এলো, মোবাইলে চলে এলো। মানে আমরা এখন খুব সহজলভ্য হয়ে গিয়েছে সবকিছু। আমার মনে হয় না এটা সামাজিক, এই যে আমরা যে অধঃপতন বলছি, এর একটা বড় কারণ কিন্তু এই যে সবকিছু হাতের মুঠোয় চলে আসা। মানে আগে কোনো কিছু রপ্ত করতে হলে আমি আমার মাকে দেখেছি, একটা অন্যরকম হাতের লেখা কোনো রকমে একটা লিখে রেখেছে একটা গানের লিরিক্স। আমি বললাম, মা এটা কার হাতে লেখা? কারোর সাথে মিল পাচ্ছি না। বলে, ও আমার একটা বান্ধবী এসেছিল, ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি গানটা বাজছে, একটু লিখে রাখতো, আমি হাতে একটু কাজ করছিলাম, তো তখন তাড়াতাড়ি লিখে রেখেছিল। মানে মাইকে কখন একটা গান বাজবে, সিনেমা হলে মানুষ যেতেন গান তোলার জন্য, যারা গান প্রেমী ছিলেন আর কি, সঙ্গীত প্রেমী যারা সঙ্গীত শিল্পী, তারা সিনেমা হলে টিকিট কেটে শুধু গানটাই শুনতে যেতেন। আগে লেখা থাকতো সঙ্গীত হেমন্ত মুখার্জি, মান্না দে, এই পোস্টার, এই নামটা দেখে 25% হিট হতো ছবি, দর্শক আসতেন। আচ্ছা আচ্ছা, সেইগুলো আমি অতটা জানি না। তো আমি শুনেছি মা বলতেন সিনেমা হলে কি বারবার গানটা শুনতাম, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। এই গানটা তোলার জন্য অনেকবার সিনেমাটা দেখেছি, গানটা তোলার জন্য সিনেমাটা দেখেছি। তখন তো খুব বর্ধিষ্ণু পরিবারেই একমাত্র এই রেকর্ড, একটা পাশে একটা বা দুটো গান কি তিনটে গান, আমার মনে আছে। সবকিছু সহজলভ্য ছিল না, তুমি রেকর্ড চাইলেই যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরকম না, আনাতে হতো। কখন মাইকে একটা গান বাজবে সেই গানটা শুনে শুনে মানে মনোযোগটা কতটা দিতে হতো। আর এখন কি হচ্ছে, হয়তো একটু ভুল ত্রুটি থাকতো, কারণ সেই ওই একবার শোনাতে যে সঠিক সুর সে রপ্ত করতে পারবে সবসময় তো সেটা সম্ভব নয়, কিছু ভুল ত্রুটি থাকতো, তার ভিতরেও না অনেক ডেডিকেশন ছিল একদম, যেটা আমাদের মানে আস্তে আস্তে কি হচ্ছে, আমার কাছে তো আছে, শিখতে যাচ্ছি তাতেও রেকর্ডিং করছি আমরা, গান শিখতে আমি নিজেও যখন শেখাই বলি একটু রেকর্ডিং করে নিই। একদম একদম। এবার এটাতে কি হচ্ছে, শেখাটায় না সেই মনোযোগটা থাকছে না। নাচের ক্লাস হচ্ছে, বলছে মোবাইলে নাচের ক্লাস হচ্ছে, কি করে হয়? হচ্ছে এখন অনলাইন, এই যে অনলাইন, আমাদের এই যে তোমার লকডাউনের পরে অনলাইন বলে যে শব্দটা এসছে, মানুষ অভ্যেসের দাস। আমরা যখন লকডাউনের সময় ছিলাম কি করতো, তখন ক্লাসটা মানে একদম বন্ধ করা থেকে অনলাইনে করানোই। আসলে কি এটা কি ক্লাস হয়েছে তুমি বলবে? আমি বলবো একদম না হওয়ার থেকে যদি বুঝে সুঝে নিয়ে সঠিকভাবে করা যায়। মানে বিষয়টা হচ্ছে যে আমি গরুটাকে বেঁধে রাখলাম, চাষ করালাম, বেঁধে রাখলাম, আমি চাষটা হলো না, আমি ওকে বেঁধে রাখলাম হালে জোয়ালে দিয়ে, যে তুই থাক এখানে, একটু একটু নড়াচড়া কর। না, গরু বাঁধার মতো বিষয়টা নয় গো, মানে বিষয়টা হচ্ছে ফোনের খানিকটা শেখানো যে যায় না একদম তা নয়, কিন্তু মানে আমার সেই সময়ের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি ওভার ফোনেই শেখালাম, ফোন কলে শেখাতাম বেশিরভাগ, ফোন কলে আমি একজন স্টুডেন্টকে আর কি ফোন কলেই শেখাতাম। তো সে যা শিখলো সেটা আবার হোয়াটসঅ্যাপে আমি লেখাটা পাঠিয়ে দিলাম, তারপর আবার সে গোটাটা করে আমাকে ফোন কলে শোনালো, বা মানে গানটা কোনো রকম হয় আর কি, একদম হয় না আমি বলবো না, আমি তো বলছি হয়, কিন্তু মানে ওই রকম আর কি চলছে। একদম একদম। বিষয়টা হচ্ছে যে দেখো, শিল্প সাধনা, আর আমাদের সনাতনীয় প্রথায় তুমি যখন একজন শিক্ষিকা তখন তুমি তার কাছে ভগবান, এটা তো বিষয়। এবং আমরা কেন মন্দিরে যাই? আমরা ভগবানকে সামনে পাবো, পেয়ে আমার মনের কথা বলবো, তাই মন্দিরে যাই। কিন্তু এখানে আবার একটা কথা আছে, আমরা আহম্মক মন্দিরে গিয়ে চোখ বুজে ফেলি, কারণ আমাদের ভগবানের দিকে তাকানোর ক্ষমতা নেই, তাই এর জন্য আমরা চোখ বুজে প্রণাম, চোখ বুজে যদি করতে হবে বাড়ি বসেও তো করতে পারতাম। একদম।
এইবার আমি যাচ্ছি সাধনা করতে, কিন্তু আমি আমার ভগবানের সাথে দেখা পেলাম না, ভগবানের সঙ্গ পেলাম না, তাহলে কি আমি আমার শিক্ষাটা হচ্ছে সঠিক? না, সেক্ষেত্রে তো ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। এটাই কি তুমি বলবে যে গানের সেই স্বর্ণযুগটা ক্রমশ? দেখো দাদা, গান শেখা বা যে কোনো শিক্ষা, আজকাল স্কুলে যারা টিচার যান তাদের আচার আচরণ শিক্ষক শিক্ষিকা সুলভ নয়। এটাকে তুমি কি বলবে? তারা তো মাস্টারই করেন, হ্যাঁ, তারা পেশা হিসাবে করেন, চাকরি করেন। আমি ছোটবেলা থেকে কখনো স্লিভলেস জামা কাপড় আমার মা পরায়নি। কারণটা কি জানো? নিজেও, মা টালিগঞ্জের মেয়ে ছিল, তোমায় বলেছি, নিজেও কখনো শাড়ি ছাড়া অন্য পোশাক পরেননি। তোমার বাবা মাস্টারি করেন, তোমার বাবার ছাত্ররা আসবেন, তো এই বোধটা কিন্তু এখন যারা শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও কিন্তু এখন সেই ভাবনাটা নেই। না না না, ম্যাডাম যে পোশাক পরে স্কুলে যাচ্ছেন একটি হাই স্কুলের, সেটা কি সঠিক? এখন অধিকাংশ তো পাল্টিয়েছে। তাহলে আমরা নিজেরাও, আমার মাকে দেখেছি শাখা সিঁদুর পরা, শাড়ি পরা, কিন্তু আমরা কি সেইভাবে থাকি? আমি আজকে তোমার এখানে এসেছি শাড়ি পরে, হয়তো এসেছি, আমি শাড়িটা পরতে ভালোবাসি, কিন্তু বাড়িতে আমি কিন্তু সবসময় শাড়িটা পরি না। ফলে আমার মেয়ে কিন্তু আমাকে সেই মা রূপে দেখছে না। আমি যে রূপে আমার মাকে দেখেছি, আমার মেয়ে সেই রূপে আমাকে দেখতে পাচ্ছে না। বাচ্চারা কিন্তু সবসময় কপি করে, একদম, মানে ওরা তো নিষ্পাপ শিশু, ওদেরকে তুমি যা শেখাবে ওরা সেটাই শিখবে। শিক্ষাটা হতে পারে কখনো বাবা মায়ের থেকে, কখনো হতে পারে তার টিচারদের থেকে, কখনো পারিপার্শ্বিকভাবেও হয়। ইভেন বাড়িতে যে পরিচারক পরিচারিকা থাকে তাদের দেখেও তারা শিক্ষা নেয়, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। এবার বাচ্চারা বিশেষভাবে তাদের শিক্ষাটা নেয় টিচারদের থেকে, এবং ওদের একটা কনসেপ্টই থাকে যে আমি এরকম হব, এরকম সাজবো। আমি দেখেছি বাচ্চারা, মায়েরা অনেক সময় এসে আমাকে ভিডিও করে এনে দেখায় যে ও বাড়িতে গিয়ে না ঠিক তোমার মতো করেই ওর বোনকে শেখায়। এরকম প্রত্যেকেই কিন্তু যারা পড়ান স্কুলের টিচারদের, যারা যে টিচারকে তার পছন্দ হয়, মনে ধরে, ঠিক তাকেই কপি করার চেষ্টা করে। তো আমাদেরও সেই জায়গাটা রাখা উচিত যাতে আমাকে কপি করলে তার কোনো ক্ষতি না হয়, আমাদের সমাজের কোনো ক্ষতি না হয়, এবং তার জীবন, তার চলাফেরা, তার দৈনন্দিন যা কার্যকলাপ, সেগুলোকেও না একটু সংযত রাখা উচিত। আমার এটা ব্যক্তিগত ধারণা। এই সংযত থাকি না বলেই আমরা, আমাদের প্রভাবটা সমাজের উপর কি পড়ছে, এবং সেই প্রভাবের জন্যই আজকে সঙ্গীত বলো, সংস্কৃতির এইভাবে মানে সব কিছুতেই একটা অধঃপতন আসছে। এবার একটু ফোক নিয়ে আলোচনা করি। না, তোমার ওই কথাটা আমার উত্তর দেওয়া হয়নি, সেটা হচ্ছে ওই পোশাক আশাকের বিষয়টা। সেটা নিয়ে একটু মজার গল্প আছে, বলছি তোমাকে। আমি তখন নতুন নতুন গান গাইছি, তো আমাদের বলেছি তোমায় হারমোনিয়াম তবলা নিয়ে গান গাওয়া। তো কোনো একটা অনুষ্ঠানে একজন অর্গানাইজার আমাকে অনুষ্ঠানে গান গাইতে নিয়ে গেছে। তো একটি রাজনৈতিক দলের মঞ্চ ছিল সেখানে। তো মঞ্চে আমি প্রথম কিছু দেশাত্মবোধক গান টান গেয়েছি। এবার সেখানে পরবর্তীতে একটি বিচিত্রানুষ্ঠান হবে, বেশ বড় একটি বিচিত্রানুষ্ঠান হবে। তো যিনি মহিলা সিঙ্গার, যিনি গায়িকা, তিনি আসলেন, তার হাজবেন্ডের সাথে আসলেন, শাখা সিঁদুর পরেই আসলেন। এবার তিনি মেকআপ করতে শুরু করলেন। আমার মা আমার সাথে ছিল, সাধারণত বাবাই যেত, তো বনগার মধ্যে বলে মা আমাকে নিয়ে গিয়েছিলেন। তো মা দেখলেন যে সে শাখা সিঁদুর টিঁদুর মানে তুলে মেকআপে তুললেন, শাখা টাখা খুলে তার হাজব্যান্ডের কাছে দিয়ে দিলেন, হাজব্যান্ড পকেটে ভরে রাখলেন। তার কারণ কি, সেখানে যারা অর্গানাইজার তারা বলেছেন যে একটি আনম্যারিড মেয়ে দরকার, তো তার কারণেই ও শাখা সিঁদুরটা আর কি তুলে দিয়েছে। এইটা তো একজন হিন্দু নারীর পক্ষে, আমার মায়ের মতো মানুষদের পক্ষে খুব মানে মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। আমাকে ওই দিন মা আস্তে আস্তে বললেন যে গান গাইতে গিয়ে শাখা সিঁদুর খুলে ফেলতে হয়, সেরকম গান না গাওয়াই ভালো। মায়ের বক্তব্য ছিল, আমি আরতি মুখোপাধ্যায়কে দেখেছি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখেছি, এমনকি লতা মঙ্গেশকর বলো, আশা ভোসলে পর্যন্ত বললো আমি এদের গান শুনেছি, কখনো এরকম দেখিনি তাদের এরকম শাড়ি ছেড়ে অন্য পোশাক পরতে হয়। বা সে শাড়িটা বিষয় না, এখন
কেউ যদি সালোয়ার কামিজ পরে, সেটা সভ্যভদ্র পোশাক পরে গান গাইলে গানটা বিষয়। কিন্তু সেক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে, গান গাইতে গেলে তোমাকে সুন্দরী হতে হবে, তোমাকে স্মার্ট হতে হবে, তোমাকে একটু অন্যরকম পোশাক পরতে হবে, এন্টারটেইন করতে হবে, পারফর্মার হতে হবে, সিঙ্গার নয়, গায়িকা নয়, মোটেও গায়িকা নয় তুমি না। এবং আমরা যে রিয়ালিটি শো গুলো দেখছি সেটাতেও কিন্তু কিছুটা এরকম ব্যাপারটা চলে আসছে। একদমই কিছুটা মানে নয়। খুব ভালো গান যে গাইছে তাকেই যে সব সময় মানে বিচারকরা এগিয়ে রাখছেন এরকমটা নয়, কখনো নয়। সমস্তটা দেখিয়ে মানে চ্যানেল চাইছে আমার একটা ভালো পারফর্মার তৈরি হোক। এক কথা হচ্ছে র্যাম্পার দরকার, একজন র্যাম্পে হাঁটার, সে গানটা জানে। হ্যাঁ, তুমি তা বলতে পারো, সে গানটা জানে, মোটামুটি সবার থেকে একটু ভালো গান জানে, কিন্তু র্যাম্পে হাঁটাটা সে যেন জানতে হবে তাকে। এবং যারা এক্সেপশনাল অবশ্যই আছে, শোগুলোতে যারা যায় তারা অসম্ভব ট্যালেন্টেড, গানটা তারা সত্যিই খুব ভালো গায়, প্রত্যেকেই ভালো গায়, কিন্তু তার সাথে শুধু গানটাই বিষয় না। না চ্যানেল কিন্তু তাদেরকে এভাবে দেখছে না, তাদের এই ট্যালেন্টের দাম চ্যানেল সঠিকভাবে দিচ্ছে না। একদম তাই, চ্যানেল বরং তাদেরকে ইউজ করে নিচ্ছে বলে আমার মনে হয়। একদম মানে তাদেরকে পারফর্ম করিয়ে তাদের চ্যানেলটারও ধরো প্রগ্রেস করানো হচ্ছে, এইটাই হচ্ছে বিষয়। একটা খবর দেখছিলাম কিছুদিন আগে, মানে রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দেবে বলে 3 লক্ষ টাকা একজন অভিভাবকের কাছ থেকে নিয়েছেন। তো আমার দেখে খুব হাসি পেল। এটাই মনে হচ্ছিল যে 3 লক্ষ টাকা যখন মানে গুরুকে দিয়ে যদি কোথাও ব্যয় করতেন, তার সন্তানকে সঠিকভাবে শেখাতেন, তাহলে উনি বুঝতে পারতেন যে কি ভুলটা উনি করেছেন। তো এইরকম সমস্যাগুলো আসলে আমাদের, ওই যে তুমি প্রথমে একটা কথা বললে যে সন্তানদের শেখাবো নয় করাবো, মানে আমি তাকে চাই মঞ্চে দেখতে চাই। একদম, আমি মঞ্চে দেখতে চাই আমার মেয়ে গান করবে, ইনকাম করবে, আমার মেয়ে সেলিব্রিটি হবে। হ্যাঁ, মানে ক্লাস 1-2 পরেই আমি মাধ্যমিক দিয়ে ফেলাচ্ছি। এই যে বিষয়টা, ফলেই একটি বাচ্চা তার হাতে, সে যদি মঞ্চে উঠে গান করতে শুরু করে, ওই টুম্পা, মালতী, এই গানগুলো তাদেরকে দেওয়া হয়। সম্প্রতি তুমি দেখে থাকবে যে মমতা শঙ্কর বলছিলেন যে ছোট বাচ্চাদের এরকম অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করা তার ভালো লাগে না। আমি একদম তার সাথে সহমত। যেটা নাচটা যেরকম ভালো লাগে না, সেরকম পাকা পাকা কথা বলে যে গানগুলো, সেগুলোও কিন্তু ভালো লাগে না। এগুলো তো পণ্য হচ্ছে, একদমই তাই, অধিকাংশ মেয়েদের জন্য হচ্ছে এটা, কিন্তু একদমই তাই, এগুলো মেয়েদেরই, এখানে মেয়েরাই বেশি রাজত্ব করছে। একদমই তাই। এখানে দাঁড়িয়ে একটা পরিসংখ্যান বলছে, আমি বহুবার আমাদের এই শোতে বলেছি যে আজকে বিশ্ব সুন্দরী হলো প্রিয়াঙ্কা চোপড়া, তাই তো? তিনি একটা কথা বলেছিলেন যে আমি পেয়েছি যত, হারিয়েছি তার থেকে বেশি। বিশ্ব সুন্দরীতে পেয়েছেন যত বেশি, হারিয়েছেন তার থেকে বেশি। সে কিন্তু প্রথম এটা বোঝেনি। মাত্র 1% মহিলা আমাদের দেশে স্বাবলম্বী, একদম, আর সবাই পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমরা আজ অনুভব করছি না। হ্যাঁ, সেটা বলতে পারো। আমরা দেখি ফেসবুক খুললে বিভিন্ন মহিলারা তারা নিজেদেরকে মানে এমনভাবে প্রডিউস করেন, মানে গ্রহণযোগ্য নয় ব্যাপারটা। তো সব ক্ষেত্রেই না, মানে এরকম মানুষ সহজেই কিছু যদি পায় না, সেটার দিকেই ছোটে। একটু যে পরিশ্রম করে, একটু শিখে, একটু কষ্ট করে করব, সেটা কেউ চায় না। সব ক্ষেত্রেই একই রকম, গানের ক্ষেত্রেও এক্সেপশন কিছু নেই, সেখানেও একই রকম। আচ্ছা, এর জন্য তোমার এই যে গানের জন্য আমরা রিয়েলিটি শোকে দেখলাম, সোশ্যাল মিডিয়া কতটা দায়ী? এই ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, দেখো এখন যে গাইতে পারে না সেও একটা ট্রাকে গান গেয়ে দিল, তারপরে এখন ওই আর একটা কি অ্যাপ আছে, সেখানে গান গায় সবাই। এখন কি হচ্ছে বলো তো, আমরা কেউ কারোর বাড়িতে যাই না। আগে যেটা হতো, আমার খুব ভালো মনে আছে, আমি ছোটবেলায় কোনো একটা কম্পিটিশনে গান গাইছি। একজন বয়স্ক মানুষ, তিনি গান শুনলেন, গানের কম্পিটিশান শেষ হলো, তার ফলাফল দিল, তখনও তিনি ওখানে দাঁড়িয়ে থাকলেন। এই যে মানুষের যে সময়, যে একটা ভালোবাসা, নিশ্চয়ই উনি গানটা ভালোবাসতেন, ওই জন্যই উনি দাঁড়িয়ে শুনেছিলেন। সেই সময়টা এখন আমাদের নেই। এখন আমরা সবাই ঘরের মধ্যে ফেসবুক
বা সোশ্যাল মিডিয়া যেটা করি সেটাতে নিয়ে ব্যস্ত থাকি। এখন প্রোগ্রাম হলে 10 জন শিল্পী আসছেন, গান শেষ হয়ে গেলেন, সে চলে গেলেন, একদম বাচ্চা গান গাওয়া হয়ে গেছে, গার্জিয়ান চলে গেছে, একদম। লাস্টের বাচ্চাটার জন্য কেউ অপেক্ষা করে না। না, আমরা মাঝে মধ্যে আর কি দুঃখ করেই বলি যে ইস, নাচটা আগে দিল, নাচটা পরে দিলে অনেক লোক থাকতো। মানে গানটা যদিও বা একটু মানে আগে হলে দু একজন শোনে বলতে কি, যারা নাচ করতে এসছে তারা অপেক্ষা করে থাকে। নাচে তো অনেক অভিভাবক অভিভাবক থাকে, দর্শক না, মাঠটা একদম 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 একদম। সে কিন্তু যে শুনছে তাও নয়, না না না, অনেক লোক আছে তারা নিজেদের ভিতর কথা বাদাম বলছে, খাচ্ছে, গল্প করছে, মোবাইল দেখছে, ফোন দেখছে, গানটা হচ্ছে, তারটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। আমিও এক্সেপশন নই, আমার ক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে। আমরা তার কেউই ব্যতিক্রম নই, নই। অনেকদিন পর দেখা হলো, কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকলাম, মঞ্চে কি হচ্ছে হয়তো না এটা দেখার সময় নেই, সময় আমাদের সত্যি বড় অভাব। ফলে শুধু গানের একাল সেকাল, তাহলে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে ফিরবো। গানের একাল আর সেকাল, এই যে একালকে তাহলে আমরাই ক্রমশ বিষিয়ে তুলেছি আর কি, একদম। আচ্ছা, এবার বলি গানের ব্যাপ্তিটা বলি আমরা। এটা কি শুধু আমাদের বাংলা বা আমাদের এখানেই, নাকি এটা সব জায়গাতে একই অবস্থা চলছে? দেখো, আমি তো সব জায়গায় থাকি না, বা সব জায়গার কালচার নিয়ে আমি আলোচনা করি না বা জানি না, সেই সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই। তো আমি বিদেশে কি হচ্ছে সেটা নিয়ে আমি বলতে পারবো না কিছু। আমি আমার মফস্বল শহরে কি হচ্ছে সেই সম্পর্কে একটু যদি বলতে বলো বলতে পারি। আচ্ছা আচ্ছা। আমার ব্যাপ্তি অত বেশি নয়। তো বিষয় হলো, বিদেশিরা আসেন আমাদের ভারতবর্ষে, বিশেষ করে কলকাতাতেই আসেন, শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আসছেন, ফোক শিখতে আসছেন, রবীন্দ্রসঙ্গীত শিখতে আসছেন, এবং তারা গাইছেন। তারা এত কষ্ট করে, এত চর্চা করে চেষ্টা করছেন সঠিকভাবে গাইতে, অথচ আমরা না মানে হেলায় নষ্ট করছি। আমাদের এত বড় একটি অ্যাসেট রবি ঠাকুরের গান, সেই গানটা আমরা সঠিকভাবে চর্চা করার চেষ্টা করছি না কোনো রকম। হ্যাঁ, সবাই মোটামুটি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। তুমি দেখো, তোমার পরিচিত যে কোনোদিন একটি গান গায়নি, তাকে একটি গান গাইতে বলো, আমারও পরানো যাহা চাই, একদম। কিন্তু মানে গানের যে ভিতরে কি আছে না আছে, গানটা যে সত্যিকারে কিভাবে গাইতে হয় সেটা নিয়ে কারোর চিন্তা ভাবনা নেই। একটি রবীন্দ্রসঙ্গীত গাইলেই হলো, 25শে বৈশাখ সামনে আসছে, একটি গান তুলে দাও, একটি রবীন্দ্রসঙ্গীত তুলে দাও। আর সবচাইতে দুঃখজনক হলো, এখনকার প্রজন্ম জানেই না কোনটা রবীন্দ্রসঙ্গীত, কোনটা রবীন্দ্রসঙ্গীত নয়। এইটার মূল কারণ বলতে পারো তোমার যে সিডির যে ডিস্কগুলোতে বাজে গান, রবীন্দ্রসঙ্গীত ওপরে লেখা থাকে, তার ভিতর দেখা গেল বেশ কিছু আধুনিক গান, বাংলা আধুনিক গান, স্লো মোশনের গান হলেই বোধহয় ভাবে যে এটা রবীন্দ্রসঙ্গীত। মানে এই নতুন প্রজন্মের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো যে একটু অন্তত পড়াশোনা করে, একটু অন্তত বইপত্রগুলোর সঙ্গে কোম্পানিকে দোষ দিয়ে তো লাভ নেই, পরিচিত হতে হবে। সিডি বা ইউটিউবের ওদেরকে দোষ দিয়ে লাভ নেই তো। হ্যাঁ, ছেলেমেয়েরা উঠছে স্মার্টলি, নাচ করে চলে আসছে, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এটা রবীন্দ্রসঙ্গীত। এবং সবচাইতে দুঃখজনক, আমি চণ্ডীগড় সেন্টার, যে পরীক্ষার যে সেন্টারগুলো হয়, সেই সেন্টারের পরীক্ষক আর কি, পরীক্ষা নিতে গিয়েছিলাম। এবার চণ্ডীগড়ের মতো একটা সেন্টারে যিনি শিক্ষিকা, তিনি নাচ তুলিয়েছেন সমারোহে এসো হে, এরকম একটি গান। সেই গানটি রবীন্দ্রসঙ্গীতের, রবীন্দ্রনৃত্যের চয়েস গান হিসাবে উনি সিলেক্ট করেছেন। তো আমি প্রথমে বললাম যে এটি তো রবীন্দ্রনৃত্য নয়, রবি ঠাকুরের লেখা তো এটা নয়। তো উনি আমাকে ফোন দেখাচ্ছেন, দেখুন গুগলে লেখা আছে। এইবার আমি কি বলবো বলো, আমি তো নিজেই খানিকটুকু চমকে গেলাম যে আমার কি তাহলে জানার কিছু ভুল হলো? আসলে রবীন্দ্র ঠাকুরের গান এত ব্যাপ্তি, তার কোথাও না কোথাও হয়তো আমার কিছু ভুল হতে পারে। আমি তখন এটাই ভাবছি যে আমার কি কিছু তাহলে ভুল হলো। বাড়িতে এসে শুরু করলাম পড়াশোনা, বই ঘাটাঘাটি, তারপর জানতে পারলাম গুগলে ওটা ভুল লেখা আছে। তার দায়টা কে নেবে বলো? এই সমাজ এটাকেই রবীন্দ্রনাথের গান বলে মেনে নিচ্ছি। গুগলে লেখা আছে, এটাই তো একদম লাস্ট তোমার গুগল, মানে সব ঠিক। হ্যাঁ, গুগল মানে এখন সবটাই সঠিক বলে। এবার আমি তাকে আর কি বলবো বলো তো? এইরকম, তিনি একজন শিক্ষিকা,
তিনি এটা করেছেন, মানে তিনি এটা জানছেন। তাহলে আমাদের যে শিক্ষক নির্বাচনটাও না খুব জরুরি আর কি, যে কোনো ক্ষেত্রে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, শিল্প চর্চা হোক, যে কোনো ক্ষেত্রে। আচ্ছা, এর থেকে বেরিয়ে আসার পথ কি আছে আমাদের? আমরা অনেকক্ষণ অনেক বেশি আলোচনা হলো আমাদের। আচ্ছা, ফোক নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, ফোক বলো। ফোক, তোমার কি মানে ফোকের এই সময়ে ফোকের অবস্থাটা কেমন? একাল সেকালের ফোক। হ্যাঁ, ফোকের অবস্থাটা খুব খারাপ, আমি খারাপই বলবো। যেটা হচ্ছে আরো খারাপ, রবীন্দ্রনাথের গানের সাথে ফোকের একটা বেশ মিল বন্ধন ঘটিয়ে খুব বাজারে আর কি চলছে আর কি ব্যাপারটা। কিন্তু বিষয় হলো মানে ফোক, আসল যে ফোক সেটা হারিয়ে যাচ্ছে। একদম হারিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আমি নিজে ভাটিয়ালি গান নিয়ে কিছু পড়াশোনা করেছি, তাতে দেখেছি যেটা মাটির যে গান, তার সঙ্গে কিন্তু পিওর যে সঙ্গত সেটা দরকার লাগে। এবার আমি যখন গান গাইতে মঞ্চে উঠছি, আমি না হয় আমি গলা দিয়ে গেয়ে দিলাম, যখনই আমার একটা একতারা বা দোতারার প্রয়োজন হচ্ছে, গিটারিস্ট বলছে আমি গিটারের দোতারাটা বাজিয়ে দেবো, আমার বাধ্য হয়েই আমার তাকে নিতে হচ্ছে, কারণ আমি তো দোতারা বাজানোর লোক খুঁজে পাচ্ছি না। যদিও বা কাউকে পাচ্ছি, সে হয়তো বা সুরে বাজাতে পারছে না, এটাও সমস্যা হয়। আবার আরেকটা সমস্যা এখনকার দিনে যেটা দাঁড়িয়েছে, ম্যানুয়াল এবং ইলেকট্রনিক্স জিনিসের একটা দ্বন্দ্ব আছে। যখনই মাইক্রোফোনের সামনে ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি আমরা, তখনই কোথা থেকে একটা নয়েজ নিচ্ছে, তার থেকে মনে হচ্ছে বাবা ইলেকট্রনিক্স জিনিসটাই আমার ঠিক আছে, অন্তত কাজ তো চলছে। তো এই করতে গিয়ে কোথাও না কোথাও সেই প্রাণটা থাকছে না, প্রাণহীন গান একটা হয়ে যাচ্ছে। ভাটিয়ালি, ভাটির টানের গান। আমাদের যে জায়গাটায় আমরা বসে আছি, এই বনগাই শহরটাই বলো, এটা কিন্তু একদম পিওর ভাটিয়ালির জায়গা। এক একটা জায়গা এক এক জায়গায় তার একটা পরিবেশ পরিস্থিতি, নদী সব মিলিয়ে মিশিয়ে লোকসঙ্গীত তৈরি হয়েছে মানুষের জীবনের থেকে, জীবনযাত্রা থেকে। একদম। তোমায় একটা গান শোনাই। যারা সুন্দরবনের মানুষ, তারা যে মধু সংগ্রহ করতে যায়, তুমি তো জানো সুন্দরবনের মধু, পদ্ম মধু, হ্যাঁ, মধু সংগ্রহ করতে যারা যান, তারা যাবার আগে বনদেবীর পূজা করেন, কারণ ওখানে তো জলে কুমির, ডাঙায় বাঘ। তো সেরকম যখন মধু সংগ্রহ করতে যান, তাদের যে কি একটা করুণ জীবনযাত্রা গানটার মধ্যে। মানে আমি যখন গানটা শুনছি এবং শিখছি, তো আমি ভাবছি যে মানে এর থেকে দুঃখের মনে হয় আর কিছু হয় না। গানটাতে বনদেবীর কাছে প্রার্থনা করছেন যে গত বছর আমার ছেলেকে তো বাঘে খাইয়েছিলে মা, তো এবার যেন আমরা ভালোই ভালোই ফিরতে পারি। তো সেই গানটা দুকলি তোমায় শোনাই। বদর 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 বইলা মাঝি, নাও খানা দাও ছাড়ি, অকুল দরিয়ায় দিব পারি। শুনো মাগো বনবিবি, অধম তোর ছাওয়ালে, গত বছর পুতেরে মোর বাঘে খাওয়াইলে। এই বছরে ভালোয় ভালোয়, এই বছরে ভালোয় ভালোয় ফিরতে যেন পারি, অকুল দরিয়ায় দিব পারি। তো এই হচ্ছে আমাদের ভাটিয়ালি গান। মানে আমাদের জীবনযাত্রার সাথে অনেক রকমভাবে ভাটিয়ালি গান জড়িত। আমাদের যদি বলি ধর্মীয়, যে রাধাকৃষ্ণের প্রেম নিয়েও ভাটিয়ালি গান, আবার মাঝি মোল্লার গান নিয়েও ভাটিয়ালি গান, আবার এই যে তোমায় শোনালাম সুন্দরবনের যে জীবনযাত্রা সেটা নিয়েও। মানে ভাটিয়ালি গানগুলো শুনলেই তুমি বুঝতে পারবে তুমি কোন জায়গার। নদীমাতৃক অঞ্চলে এস.ডি. বর্মন ছিলেন ভাটিয়ালি গানের, হ্যাঁ, এক কথা বলে যে প্রেমিক। হ্যাঁ, ভাটিয়ালি গান, কারণ তিনি কোথায় ছিলেন? তিনি ত্রিপুরায় ছিলেন। হ্যাঁ, কোথায়? নদীমাতৃক। সেখানে নজরুলের গানেও আমরা ভাটিয়ালির ভাটির টান যেখানে, সেখানেই ভাটিয়ালি। নদী মানেই জোয়ার ভাটার জায়গা। একদম একদম। এবং শুধু টান যে এটা নয়,
তাদের যে দৈনন্দিন জীবন হ্যাঁ, তার মানে সাথেও বিষয়টা হচ্ছে ভাটিয়ালি কি হতো, নদীতে নৌকা ভাটির টানে পড়েছে, এখন মাল্লারা তখন টানছে নৌকা। এবার আমাদের একটা দেখবে তুমি, যে যারা রেল লাইনের কাজ করে প্রচুর কষ্ট যখন হয় তখন এরা গান করে, তখন নানান রকম কথা হ্যাঁ, বলে। হ্যাঁ, এই গানটাও কিন্তু নদীপথে একা বিরহে গাইছে, অধিকাংশ ভাটিয়ালি কিন্তু বিরহে গাওয়া হয়। বিরহে, হ্যাঁ, আর খুব কম গানই আছে যেটা মিলনান্তক, যেখানে প্রেমকে আহ্বান করছে, প্রেমিক নেই, সব হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, প্রেম হারিয়ে গেছে, জীবনের প্রয়োজন নেই। হ্যাঁ, তোমায় আমি এরকম একটা গান শোনাই। শোনো। তুফান তুফান রে কোয়ো গিয়া সাদ মুখী রে তাহারালি জান, তুফান তুফান রে দক্ষিণ দেশে কাটতে গেছে পাকা পাকা ধান, তুফান তুফান রে। তো এটাও একটা দুঃখেরই ভাটিয়ালি গান। তুমি তো ফোকটা ভালো গাও, বেশ ভালো গাও। ভালো, ভালোর তো শেষ নেই। হ্যাঁ, এবার ফোকটা নিয়ে আমি একটু বই টই পড়েছি আর কি। ফোকটা খুবই ভালো গাও। আচ্ছা, আমরা এখানে যখন যে গানটাই গাই চেষ্টা করি সেটা সম্পর্কে একটু জেনে বুঝে জেনে করতে। বুঝে গাও।